আধার ও রেহান চাঁদনিকে খুঁজছিল। আধারের প্রশ্নে রেহান তাকালো ওর দিকে, মুখ কালো করে বলল। তোমার সাথে না দেখা করতে কেন ভাই? আধার কপালে ভাঁজ ফেলে বলল। কই না তো, আমার সাথে তো দেখা করতে আসেনি। আর ও আমাকে কই পাবে? আমি তো ছাদে ছিলাম। আমি তো ভাবলাম তোমার সাথে আছে। আমি যে খবর পেলাম তোমার সাথে দেখা করতে গেছে। কোথায় গিয়ে খবর পেয়েছো? রেহান চিন্তায় পড়ল। কোথা থেকে খবর পেয়েছে ওর মনে নেই। কেক খাওয়া, ছবি তোলার ব্যস্ত সময় একটা উড়ো খবর এসেছিল চাঁদনি আধার ভাইয়ের সাথে দেখা করতে গেছে। রেহান তখন অতটা পাত্তা দেয়নি। রেহান ভেবেছিল চাঁদনি আধারের সাথে আছে, আধার ভেবেছিল চাঁদনি ওর বন্ধুদের সাথে আছে। আলটিমেটলি চাঁদনি কোথাও নেই। রেহানের বুকে টান পড়ল। আধার রেহানকে বলেছিল চাঁদনিকে দেখে রাখতে। একটু আগে চাঁদনির বন্ধুদের সাথেই ছিল, হুট করে কোথায় গায়েব হয়ে গেল? ওর অপেক্ষার জন্যই হলো এটা। বিগত 10 মিনিটে রেহান ওদের পুরো বাড়ি চষে ফেলেছে। ওর বন্ধুরা লন, পার্টি এরিয়া, গার্ডেন সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছে চাঁদনিকে, পায়নি। শেষে সূক্ষ্ম আশা ছিল চাঁদনি হয়তো আধারের সাথে ছাদে আছে। ছাদে যাচ্ছিল, আধার নিজেই নেমে এসে জিজ্ঞেস করলো ওর থেকে চাঁদনির কথা। কক্ষের দরজা খুলতে চাঁদনি দেখলো দুজন পুরুষ দাঁড়িয়ে। চাঁদনি এদের চেনে না, কিন্তু পার্টিতে রিকের সাথেই দেখেছিল। ও ঝাপসা চোখে যতটুকু ঠাউর করতে পারলো, ওরা দুজনের মুখে খুব পৈশাচিক হাসি লেপ্টেছিল। দেখেই বোঝা যাচ্ছিল ওরা মদ্যপ্রায়। চাঁদনির শরীরকেও আরও আতঙ্কে কাঁপছিল। চাঁদনি দুর্বল, শারীরিকভাবে, মানসিকভাবে কোনো দিক দিয়েই ও স্ট্রং না। তার উপর মাঝে মাঝে এত বোতাকামি করে। রিকে দুজন সহযোগী, ওরা কাছে আসতে চাঁদনির শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ভয়ে আতঙ্কে শরীর টলছিল তো বহু আগে থেকে। ও হাত ছাড়াতে চাইল, রিকের পুরুষালী হাতের সাথে পারল না। এত শক্ত করে ধরেছে যে মনে হচ্ছে কবজি থেকে খুলে যাবে হাত। ওরা দুজন দুদিক থেকে চাঁদনির হাত চেপে ধরলো বেডের সাথে। এতটা শক্ত করে ধরলো যে চাঁদনির মনে হলো ওর চিকন চিকন হাড়গুলো ভেঙে যাবে, এক্ষুনি আত্মা বেরিয়ে যাবে। বেশ তাই হলো। ও এ কলঙ্কিত মুক্ত আধারকে দেখাতে পারবে না, না এ কলঙ্ক বয়ে বেড়াতে পারবে। এই সমাজ ওকে কথার বানে মারার আগে এরাই না হয় মেরে ফেলুক। আধার কোথায়, কোথায় সে? খুঁজছে না চাঁদনিকে? মানা করেছিল না চোখের আড়াল হতে? হলো তো চাঁদনি, এখন সে আসছে না কেন? ওকে খুঁজতে খুঁজতে নিজের সহল অসহায়ত্ব নিয়ে কাঁদল চাঁদনি। ভয়ে বুক কাঁপছোর, মস্তিষ্কের প্রতিটি শিরা দপদপিয়ে জানান দিচ্ছে খুব শীঘ্রই ওর চরিত্রে কালি ছোড়া হবে। সেই সাথে কল্পনায় আসছে গ্রামের মানুষগুলো ওর চরিত্রে কাদা ছোড়া দৃশ্য। চেয়েও মনের মধ্যে সাহস সঞ্চার করে রাখতে পারছে না চাঁদনি। মেয়েদের সবচেয়ে দামি জিনিস তাদের ইজ্জত, সম্মান। সেটাই যখন আহতি হয় তখন বেঁচে থাকার আর কোনো কারণ থাকে না। ওর কান্না দেখে পৈশাচিক আনন্দ পেল রিক। গায়ে থেকে সাদা রঙের সিল্কের ওড়না ছিনিয়ে নিল এক প্রকার। চাঁদনির হাত দুটো খাটের পাটাতনের সাথে শক্ত করে বেঁধে অট্ট হাসল। পরক্ষণেই গম্ভীর হয়ে শুধালো। ডোন্ট ক্রাই। আমার কথা শুনলেই তেমন একটা ক্ষতি হবে না তোমার। আমরা একটা ডিসকাশনে আসতে পারি। আধার ভাই ছাড়বে না আপনাদের। আমাকে এখানে এনে ঠিক করলেন না আপনারা। এর মাসুল আপনাদের দিতেই হবে। আমার ক্ষতি করে আপনারা পার পাবেন না। চাঁদনির কণ্ঠ ভেজা, অসম্ভব ভয়ে আর ক্রোধে মেশানো। ছেলেগুলো কোনো উত্তর দিল না। চাঁদনি হাত পা ছুটতে চাইল, হাত ওড়নার বাঁধনে বাঁধা, পা দুটো ছেলে দুটো ধরে রেখেছে। চাঁদনি সাবধান বানিয়ে দিল ওদের। আধার শেষ করে ফেলবে ওদেরকে, ছাই বানিয়ে দেবে। এত বড় ভুল ওরা যাতে না করে। ওকে মেরে ওরা নিজেরা বাঁচবে না। চাঁদনি নিজে শেষ হলে আধার ওদের নিঃশেষ করে দেবে। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর চাঁদনি ক্লান্ত হয়ে মাথা নামিয়ে নিল। চাঁদনির অবস্থা দেখে গা কাঁপিয়ে হাসল ওরা। সেই বিকট শব্দ গুমট পরিবেশে আরো ভুতুড়ি করে তুলল। ভেজা হতভম্ব হয়ে তাকালো চাঁদনি। এভাবে উম্মাদের মতো হাসার কারণ ঠিক ঠাউর করতে পারল না। ডিসকাশনটা শোনো। রিকের কণ্ঠ বাতাসের সাথে ভেসে এলো। চাঁদনি ভেজা চোখে তাকালো। আধারকে ছেড়ে দাও। ও সাহেবার তোমার না। উড়ে এসে জুড়ে বসেছ কেন তুমি? হ্যাঁ, এতটুকুখানি একটা মেয়ে আমার বন্ধুর সংসারে কেড়ে নিয়েছো। অন্যের সংসার করছো, অন্যের ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছো। তারপরও এত বড় বড় কথা কি করে বলো? আমি কিছু কারিনি, কারো কোনো জিনিসই নিইনি। আমি নিজ থেকে আসিওনি, আমাকে আনা হয়েছে। যদি আধার ভাই সাবিহা আপুকে এতই ভালোবাসতো তাহলে আমাকে কেন বিয়ে করলো? আধারকে ছাড়বা, হ্যাঁ নাকি না? আমি কে হই তাকে ছাড়ার? আমার জীবনের সব সিদ্ধান্ত সে নেয়। সে না চাইলে আমি তাকে ছাড়তে পারবো না। তাহলে এমন কিছু করি যাতে সে নিজেই তোমাকে ছেড়ে দেয়। তোমার নিজের কষ্টকে ওকে ছাড়তে না হয়, কি বলো? কথার মর্মার্থ বুঝতে পেরে ঘিনে মুখ ঘোরালো চাঁদনি। অট্ট হাসল রিক। ঠোঁট গোল করে তাচ্ছিল্য করে বলল।
ছুড়ব না তাহলে? জিত কিন্তু 16 আনা। আমাদের রাতটা খারাপ যাবে না, কি বলো? রিক ঝুঁকলো ওর কাছে। চাঁদনি চিবুক ধরলো আলতো করে, শীষ বাজিয়ে বলল, বি প্রিয়ড বেবি, তোমার রাতটা আজ খুব সুন্দর কাটবে, চিন্তা করো না। তোমার আধার বেবি তোমার আস্থা দেবে, এমনিতেই তোমাকে ছেড়ে দেবে। তোমার চেয়ে বেশি আমরা তাকে চিনি। নিজের 12 হ্যান্ডেল হলেও আমি ইনটেক জিনিস, পত্র লাগে, চু চু চু। রিক ঠোঁট গোল করে আফসোস করলো। চাঁদনি চোখ বেয়ে টুপ করে অশ্রু গড়ালো। ঠোঁট কাঁপছে ওর, কান্না আটকানো বৃথা চেষ্টা করছে। ও কোনো মতে ঠোঁট নাড়িয়ে বলল, মেরে ফেলেন, এর চেয়ে আমি মরে গেলেই সাবিহা আপু আধার ভাইকে পেয়ে যাবে। না, রিক দুপাশে মাথা নাড়ল, খুব শান্ত কণ্ঠে বলল, মৃত্যু খুব সহজ শাস্তি হবে তোমার জন্য। আমার বন্ধু 1 বছর কষ্ট পেয়েছে, সে কষ্টের মাসুল তুলব না? সে 1 বছর কষ্ট পেলে তোমাকে 1 শতাব্দী কষ্ট পেতে, তবেই না প্রতিশোধ পূর্ণ হবে। তোমার জামাইয়ের প্রতিশোধ যে তোমার থেকে তুলতে হবে। চাঁদনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবরটা রাতের কানে এলো তখন, যখন কথাটা সবার মুখে মুখে ছড়িয়ে পড়লো। একটা মেয়ে রাত বেরাতে একটা জাঁকজমক পূর্ণ পার্টি থেকে উধাও হয়ে গেল। এটা আসলে বিশ্বাস করার মতো কোনো ঘটনা না। পুরো এরিয়া জুড়ে সিসিটিভি ফুটেজ। কার এত সাহস হলো যে এত গিজগিজ করা মানুষের মধ্যে থেকে একটা মানুষকে নিয়ে যাবে? রাতের বুক ধক করে উঠল। এই জায়গাটা ভালো না, এখানে অভিশাপ আছে। ওর পুরো ছোটবেলা শেষ করে দিয়েছে, ওর মায়ের সংসার ভেঙে দিয়েছে, ওকে সারা জীবনের জন্য একা করে দিয়েছে। ইস, মেয়েটাকে অনেকক্ষণ ধরে খুঁজছে ছিল, অনেক খুঁজেও যখন চোখে পড়লো না তখন ভেবে নিয়েছিল হয়তো তার স্বামীর সাথে আছে। অন্যের বুকে এত উদ্গ্রীব হয়ে খোঁজা ঠিক না। স্বামীঙ্গিনীও ঠিক আছে তো? চোখের কোনা বেয়ে নোনা জল করছিল চাঁদের, হাত পা অসাড় হয়ে আসছে। মনের যন্ত্রণার সাথে শরীরের যন্ত্রণা কাহিল করে দিচ্ছে ওকে। 3টা জানোয়ার চেপে ধরেছে, প্রস্তুত নিচ্ছে ওকে ভেঙে দেওয়ার জন্য। এক্ষুনি শেষ করে দেবে ওকে। ওর মৃত্যুর জন্য প্রস্তুত হবে, তবে কলঙ্কের জন্য না। চাঁদি মনে মনে দোয়া পড়ছে, কিছু একটা হোক, আধার আসুক, বাঁচাক ওকে, কেউ তো আসুক। ওর বাবার মুখটা খুব মনে পড়ছে ওর। চট্টগ্রাম থেকে আসার সময় একবার মানুষটার সাথে ভালো করে কথা পর্যন্ত বলেনিও। চাঁদি তো একবার শেষ সুযোগও পাবে না তার সাথে কথা বলার জন্য। ও নিজের কলঙ্কিত মুখ না আধারকে দেখাতে পারবে, না ওর বাবাকে। হঠাৎ বাইরে কিছু গন্ডগোলের শব্দ আসলো এই ধারে। চাঁদি মাথা তুলে তাকানোর শক্তি পেল না। ওর ভয়ে জ্ঞান হারালো। নিজের শেষ হওয়ার দৃশ্য নিজের দেখার শক্তি নেই। বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে, দপদপিয়ে দৌড়ানোর শব্দও ঠাউর করা যাচ্ছে। বুটের শব্দ এগিয়ে আসছে ধীরে ধীরে। রিক আরও সহযোগী তাকালো, ঢোক গিলে একে অপরকে দেখলো। এখনো তো কিছু করতেই পারলো না ওরা, তার আগেই ধরা পড়ে যাবে। আচমকা কাঠের দরজাটা দুম করে ভেঙে গেল। হকচকিয়ে সামনে চাইলো ওরা। প্রথমে এই রাতে চিন্তিত রাগান্বিত মুখ দৃশ্যমান হলো। পরপর আধার সাবিয়া দৌড়ে এলো। আধার থেমে গেল দরজায়, পা চালিয়ে ভেতরে আসতে পারলো না। পেছনে প্রেসের লোকজন, কয়েকজন জার্নালিস্ট, তাদের হাতে ডিজিটাল ক্যামেরা, সাথে পার্টির অনেকজন এসেছে। রিক দ্রুত পায়ের নামলো বিছানা ছেড়ে। আধারের দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পরক্ষণে ইনোসেন্ট মুখ করে আধারকে বুঝ দিতে চাইল। ভাই, ও ডেকেছিল আমাদের। আধার এক পলক রিকের দিকে তাকিয়ে দৃষ্টি ফেরালো চাঁদনির দিকে। ওর পা দুটো ছেড়ে দিয়েছে ছেলে দুটো, কিন্তু ওর নাজুক অবস্থা। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে মুখের উপর। গায়ের কাপড় ঠিকঠাক নেই। গাউনের অনেক জায়গায় টানা হেঁচড়ার ফলে ছিঁড়ে গেছে। শরীর অনেক জায়গায় আঁচড় খামচির দাগ। শ্বাসের গতি ধীর, বহু কষ্টে শ্বাস ফেলছে। বুকের উপরে চামড়ার ওঠানামা দেখেই বোঝা যায় তা। মেয়েটার চোখ দুটো বন্ধ, কিন্তু জ্ঞান হারায়নি পুরোপুরি। আধার ঢোক গিলল। ও কিছুক্ষণ নড়তে পারলো না। ওর অবশ মনে হলো নিজেকে। ওকে সরিয়ে দিয়ে রাত ভেতরে প্রবেশ করলো। চাঁদনির দিকে বেশিক্ষণ তাকালো না। চোখ ফিরিয়ে নিজের গায়ের কোটটা দিয়ে ঢেকে দিল চাঁদনিকে। গলার স্বর উঁচিয়ে পড়ল, সুহাস, সবাইকে নিয়ে যাও এখান থেকে। এখানকার কোনো ভিডিও বা ছবি যাতে কারো ক্যামেরায় না থাকে। সুহাস আর দলের লোকজন কয়েকজন সে ব্যাপারটা সামাল দিল। সাবিয়া ভয়ে মুখে হাত চাপলো। রিক এসব করবে কখনো ওর ভাবনাতেও আসেনি। ওর মনে হয়েছিল রিক চাঁদনিকে ভয় দেখাবে, আধারে জীবন থেকে চলে যেতে বলবে বা গুম করে দেবে। সেটাই করতো, দরকার হলে মেরে ফেলতো। এখন যে ধরাটা খেলো, এর ব্লেমটা তো সাবিয়ার উপরও আসবে। ও আধারের হাত ধরতে গেল, তার আগে আধার তেড়ে ফুড়ে গেল রিকের কাছে। কলার ধরে মুখ বরাবর সর্বশক্তি দিয়ে ঘুষি বসালো। এতটাই জোরে মারল যে এক ঘুষিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। রিক উল্টে পড়তে পড়তে সামলালো, নাকে হাত চেপে বেজে বেজে পড়ল, সাবিয়া থেকে জিজ্ঞাসা কর, মেয়েটা ডেকেছে আমাদের, নয়তো আমাদের লেভেলে এত নিচু না।
আধারে কানে একটা শব্দ প্রবেশ করলো না। ওর রাগে হাত পা কাঁপছে। ও আর একটা ঘুষি বসালো রিকের মুখ বরাবর। এবারে রিক নিজের তাল রাখতে পারলো না, পড়ে গেল মেঝেতে। আধার ওর গায়ের উপর চড়ে বসলো, কলার উপর হাঁটু দিয়ে পাড়া দিয়ে চোখের পাপড়ি টেনে ছিঁড়ে ফেললো। রাত টেনে আনলো ওকে। আধার আবারও তেড়ে ফুড়ে যেতে চাইলো ওর কাছে। কাঁপছিল, মুখ দিয়ে একটা রাগান্বিত শব্দ পর্যন্ত বের করতে পারছিল না। রাত ওর শার্ট আঁকড়ে ধরে গম্ভীর স্বরে বলল, ওকে মারার চেয়েও এখন বেশি জরুরি চাঁদনিকে হসপিটালে নিয়ে যাওয়া। আধার থামলো কিন্তু ছেড়ে দিল না রিককে। রাতের হাত থেকে নিজেকে ছাড়িয়ে সর্বশক্তি দিয়ে রাথি বসালো রিকের শরীরে। রিক চেঁচিয়ে উঠল। চাঁদনি ভয়ে জ্ঞান হারিয়েছে। তেমন ক্ষতি হয়নি ওর, শুধু টানা হেঁচড়ায় শরীরে বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে। অনেক জায়গায় নখের দাগ বসে রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে। আধারের চোখে খুব বিঁধল ব্যাপারগুলো। ওর ইচ্ছে করলো রিকের শরীর থেকে চামড়া টেনে টেনে খুলতে। মেয়েটার উপর কারো ছায়াও সহ্য হয় না ওর। সেখানে রিক ছুঁয়েছে ওকে, আঁচড়ের দাগ বসিয়েছে। রাতের কোটটা চারদিকে পেঁচিয়ে নিজের কাছে আনলো আধার। গালে হাত দিয়ে ভাঙা গলায় ডাকলো, চাঁদ, এই চোখ খোল, এসে গেছি আমি। এত বোকা কেন রে তুই? একটু বুদ্ধি খাটালে কি হয়? আমার আসতে আর একটু দেরি হলে কি অঘটন ঘটতো বলতো? চাঁদনি উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। আধা চাঁদনিকে পাজে কোলে তুলল, হনহনিয়ে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। সাবিয়া দেয়ালের সাথে সিটিয়েছিল। আধার ওই দৃষ্টিতেই খুন হয়ে যাচ্ছিল বারবার। আধার ওর ঘৃণার মানুষগুলো ছাড়া কখনো কারো দিকে ওভাবে তাকায় না। রাত খুব শান্ত দৃষ্টিতে দেখলো সাবিয়াকে। সাবিয়া তুতলে বলল, ভাইয়া, সবাইকে নিয়ে বাইরে যাও। ওর এই স্বাভাবিক কণ্ঠই অস্বাভাবিক, ঝড়ের পূর্বাভাস। সাবিয়া ক্ষতিটা কার করলো? চাঁদনির না ওর নিচের? এখনো এত দিকে সামাল দেবে কি করে? রিক মেঝেতে পড়ে ককাচ্ছে। আধারও দু চোখের পাপড়ি টেনে টেনে ছিঁড়েছে। ওর অন্ডকোষ বরাবর বুট জোতা দিয়ে সজোরে লাঠি বসিয়েছে। ও উঠে দাঁড়াতে পারছে না। রাত আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে। এমন ঘটনার সাক্ষী হয়েছিল খুব ছোটবেলায়। ও নিজের মায়ের সাথে এমন একটা ঘৃণ্য ঘটনা ঘটেছিল। রাত সে ঘটনার সাক্ষী হয়েছিল। আজও এই ঘটনারও হলো। সেদিন পুরো রাত কেঁদেছিল রাত। ওর মায়ের সুন্দর ইনোসেন্ট মুখটা বারবার চোখের সামনে ভাসছিল। ওর মায়ের ক্ষত কষ্ট সে সব নিয়ে দুঃখ তো ছিলই, তার চেয়ে বড় দুঃখ ছিল ওর বাবার প্রতি ওর মায়ের ভক্তি ভালোবাসার সব, যা ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল রাতকে। কেন তার মা এমন একটা মানুষকে ভালোবাসতে গেল যার তার সম্মান নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না? ওর বাবার সময়ের পরিক্রমায় অত কাছের মানুষটাকেও ভুলে গিয়েছিল। এমনই হয়, আমরা ভুলে যাই, স্মৃতির উপর ধুলোবালি জমে যায়, দুদিন আফসোস করি হয়তো, তারপর আবার নিজেদের নিত্য জীবনে ফিরে যায়। তবে যার হারায় সেই জানে প্রিয়জন হারানোর যন্ত্রণা। সেই মনে রাখে প্রতিনিয়ত কষ্টে তড়পায়। রাত তড়পে গেল। 20টা বছরও কষ্টে যন্ত্রণায় তড়পালো। ওর বাবার কিচ্ছু হলো না। সে আরেকজন নারীকে নিয়ে ঠিকই সুখের সংসার সাজালো। যাদের সাথে কেন এমন একটা ঘটনা ঘটে গেল আজ? কেন এমন হলো? শিট, এটা হওয়া উচিত হয়নি। চাঁদনির ট্রমাটাইজ হয়ে গেল। এখনও তড়পাবে রাতের মতো। আধারকে বুঝবে তো? না, ওর বাবার মতো ভুল বুঝবে। 20 বছর আগে ওর বাবাকে ছেড়ে দিলেও এবারও আধারকে ছাড়বে না। আধারকে চাঁদনির সিচুয়েশন বুঝতেই হবে। ও চাঁদনিকে ছাড়তে পারবে না, কখনো না। চাঁদের জন্য অসম্ভব চিন্তায় পর্যবসিত ছিল সবাই। রাত বেরাতে একটা 17 বছর বয়সী মেয়ে জমকালো পার্টি থেকে নাই হয়ে গেল। সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখা গেল পার্টির কোনাতে কোনাতে লাগানো সব সিসিটিভি ক্যামেরা একসাথে বন্ধ হয়ে গেছে। বাকি আর সব ফুটেজ থাকলেও শুধু যে ফুটেজটাই নেই যে সময়টাতে চাঁদনি নিখোঁজ হয়েছিল। দলের ছেলেরা তন্ন তন্ন করে খুঁজছিল ওকে। সাদিক এসানও বড্ড চিন্তায় পড়ল যখন জানলো চাঁদনি সাবিয়ার ফ্রেন্ডের ওয়াইফ। এভাবে তারই বাড়ি থেকে একটা মেয়ের গায়েব হয়ে যাওয়া এলাকাবাসী ভালোভাবে নেবে না। বিপক্ষ দল তিলকে তাল বানিয়ে এলাকায় রটাবে। এমনিতেই রাতের সাথে তার ঝামেলাপূর্ণ সম্পর্ক নিয়ে সবাই আড়ালে খুব হাসি তামাশা করে। এসবের রেপুটেশন আরও খারাপ হবে। রাত আরও সমস্যায় পড়বে আর অদৃষ্টে দায়ী করবে তাকে। এমনিতেই তার ছেলের ধারণায় দুনিয়াতে যত খারাপ ঘটনা ঘটে সব তার বাবার জন্য। সে তার সব ফোর্স লাগিয়ে দিল চাঁদনিকে খোঁজার জন্য। সবাই খুঁজছিল চাঁদনিকে। রাতের ছেলেরা দৌড়াদৌড়ি করে এসে খবর দিচ্ছিল ওকে। এহসান বাড়ির পুরো এরিয়া চষে ফেল। যখন চাঁদনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সাদিক এহসান বাইরে সোর্স লাগিয়ে দিল। সে একটু পেঁচিয়ে পরোক্ষভাবে আধারকে বলল চাঁদনি হয়তো নিজেই বাইরে গেছে। সে এতটা ছোট না যে তাকে কেউ তুলে নিয়ে যাবে। আধার তার কথার মিনিং বুঝতে পেরে তাকে কিছু বলল না, কিন্তু সাবিয়াকে ঝাড়ালো অনেকক্ষণ। ওর বাবা কেন চাঁদিকে নিয়ে উল্টোপাল্টা ইঙ্গিত দেবে? চেনে না জানেন একটা মানুষকে নিয়ে হুট করে একটা মন্তব্য করে দেওয়া যায়? সবাই বললে আধার মানতে নারাজ। চাঁদনি বাইরে গেছে। ওর মন বলছে চাঁদনি এখানেই কোথাও আছে, ওর আশেপাশে। ও ফিল করতে পারছে চাঁদনি বিপদে পড়েছে।
রাত দেখলো ওর উৎকণ্ঠা, চাঁদনিকে নিয়ে পাগলামো। ওর মনে হলো না, এই ছেলেটা আর যাই হোক চাঁদনিকে সন্দেহ করতে পারে না। চাঁদনি আছে, এখানে কোথাও আছে, কিন্তু ওদের চোখের আড়ালে। রাত খুব বিপদে চিন্তিত হয় না, খুব শান্ত থাকে, ট্যাকেল দেয় সব কিছু। আজ ওর চিন্তায় মাথা ফেটে যাচ্ছিল। ও চাঁদনিকে খুঁজে না পেলেও চাঁদনি খুব মূল্যবান কিছু খুঁজে পেল। সবুজ ঘাসের উপর রূপালি পায়েল পড়ে আছে, সাদা সোনালি আলোয় চকচক করলো পায়েলখানা। রাত চাঁদনির পায়ে দেখেছিল এটা, এতবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিল যে পায়েলের ডিজাইন পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। রাত দাঁড়িয়ে বুঝতে পারল ও পার্টির জায়গাটা থেকে কিছুটা দূরে চলে এসেছে। রাত অসহায় দৃষ্টিতে তাকালো বাগান বাড়িটার দিকে। ওর ভয় লাগে এখানে আসতে, ট্রমা কাজ করে, উল্টাপাল্টা দৃশ্য ভাসে চোখের সামনে। এমন অনেক স্মৃতি মনে পড়ে যা রাত মনে করতে চায় না। রাত পা বাড়াতে যাবে, তার আগে সুহাস দৌড়ে এলো তার কাছে, ডাকলো ভাই। রাত সামনে তাকে অন্যমনস্ক হয়ে জবাব দিল, আমাদের বাইরে খোঁজ লাগানো দরকার ভাই। বাড়ির কোনায় কোনায় খুঁজে ফেলেছি আমরা তাকে। হুম, এখনো এক জায়গায় বাকি। বাগান বাড়িটা আমরা বাড়ির বাইরে রাখছি। কেন? এখানে কেন? পার্টির বাইরে সে কেন আসবে? হয়তো সে আসেনি, তাকে নিয়ে আসা হয়েছে। বলতে বলতে রাত এসে দাঁড়ালো দরজার সামনে, দরজায় তালা দিয়ে। রাত খুব শান্ত কণ্ঠে বলল, দরজা ভাঙ্গো। বাইরে থেকে তো তালা দেওয়া, শ্যামাঙ্গিনী এখানে নেই। রাত নিষ্প্রব দৃষ্টিতে তাকালো সুহাসের দিকে, তড়িঘড়ি করে মুখে হাত দিল। রাতের মুখ থেকে শ্যামাঙ্গিনী শুনতে শুনতে সুহাসও ডেকে ফেলেছে, যা রাতের পছন্দ হয়নি। এই নামটা শুধু রাত তাকে ডাকে, এটা চাঁদনি পাতে তো শুধু সুহাস জানে। দরজা ভাঙার জন্য ছেলে পেলেদের নিয়ে আসা হলে রাত দাঁড়িয়ে থাকলো, একদৃষ্টে তাকিয়ে থাকলো বাগান বাড়িটার দিকে। মনে মনে খুব করে চাইলো চাঁদনিকে এখানে পাওয়া না যাক, ও নিতে পারবে না চাঁদনির কিছু হলে। চাঁদনির ভাগ্য আর যাই হোক, ওর মায়ের মতো না হোক। আধারে বিপি হাই হয়ে যাচ্ছে টেনশনে। পুলিশও চলে এসেছে ইতিমধ্যেই। ও পুলিশকে স্টেটমেন্ট কি দেবে? ও কথাই বলছে না কারোর সাথে, কেউ কথা বলতে গেলেও ঝাড়ি মারছে তাকে। কিছুক্ষণ পরপর শুধু পায়চারি করছে, স্থির থাকতে দিচ্ছে না পা দুটোকে একটু। রেহানোর কাছে খবর নিয়ে এলো বাগান বাড়ির দরজা ভাঙা হচ্ছে। চাঁদনি হয়তো ওখানে থাকতে পারে, ও জানে না চাঁদনি আদৌ আছে কিনা। অর্ধেক কথা শুনেই দৌড় দিয়েছে। আধারে চিন্তা দেখে ভয় লাগছিল, ও যদি আরেকটু খেয়াল রাখতো চাঁদনি এভাবে হারিয়ে যেত না। রাত আর ওর দলবল দরজা ভেঙে ঢোকার পরপর আধার ঢুকলো বাগান বাড়িতে। ওর পিছু পিছু সাবিহা ওর বন্ধুরা। চাঁদনির প্রেস ব্রিফিং সবাই গেল সেখানে। চাঁদনিকে খুঁজে পাওয়ার পর সাবিহা অনেক ঘাবড়েছিল। রাত ওকে কিছু বলেনি, কিন্তু নার্ভাসনেস বরাবরই দেখছিল। এসির মধ্যেও মেয়েটা ঘামছিল, হাত কসলাচ্ছিল। মানুষের চোখের দিকে তাকিয়েও মানুষের মনোভাব বুঝে যায়। সেখানে সাবিহা তোর বোন। রাত দুয়ে দুয়ে চার মেলালো। চাঁদনিকে নিয়ে রিক এখানে যাওয়ার পর বাইরে থেকে কেউ দরজা লক করে দিয়েছে, যাতে মনে হয় এখানে কেউ নেই। সাবিয়া করেছে এটা, ওর ছোট বোন। ছি, এতটা নিচে নেমে গেছে ও। ও জানে কাজটা কে করেছে। সে বাড়িটাকে ছোটখাটো একটা বাগান বাড়ি বলা চলে, যদিও বাড়িটা বেশিরভাগ পরিত্যক্ত থাকে। ওদিকে প্রয়োজন ছাড়া তেমন কেউ যায় না। ঘরের মানুষগুলো ব্যতীত ওই ঘরের চাবি আর কারো কাছে থাকে না, ইভেন দারোয়ানের কাছে পর্যন্ত না। সাবিয়ে দিয়েছে ওই চাবি রিককে। রাত তিক্ত ঢোক গেল। চাঁদনিকে হসপিটালে নিয়ে গেছে ওরা। আধারের বন্ধুরা, চাঁদনির বন্ধুরা সবাই গেছে, রাত যায়নি। ওখানে চাঁদনির সবাইকে প্রয়োজন, রাতের দায়িত্ব অন্য। হলো না মেয়েটার। অন্যের মানুষের মায়ায় পড়ার মতো ভুল যখন করে ফেললো, তখন কিছু দায়বদ্ধতা তো ওরও আছে। ও চাইলেই তো যেতে পারে না। যারা শ্যামাঙ্গিনীর সাথে এমন নিচু একটা কাজ করেছে, তারা তো এমনি এমনি ছাড় পেয়ে যেতে পারে না। চাঁদনিকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। অচেতন চাঁদনির পাশে বসে আছে আধার, চোখ দুটো টকটকে লাল। কেঁদে দেবে দেবে ভাব, অথচ সে কাঁদতে পারছে না। ওর বুকের মধ্যে কেমন যেন করছে, কি যে বৃষ্টির যন্ত্রণা হচ্ছে। আধার বোঝাতে পারছে না কাউকে। নার্সটা অনেক বলেছে চাঁদনির রেস্টের প্রয়োজন, আধার যাতে বেরিয়ে যায়। আধার অনেক তর্কাতর্কি করে থেকেছে এখানে, বলেছে শুধু নিঃশব্দে বসে থাকতে। ও টু শব্দ করবে না, চাঁদনির ডিস্টার্ব হবে না। চাঁদনির অসার হাতটা আলতো হাতে আঁকড়ে নিল আধার। ওর ঘাড়ে গলায় হাতে অনেক কাটা ছেঁড়ার দাগ, লাল রক্তের ছোপ স্পষ্ট। আধারের চোখে পানি টলমল করছে। ওর ভীষণভাবে খারাপ লাগছে চাঁদনির জন্য। তখন আর শরীরে এত ক্ষত বোঝা যায়নি। হসপিটালে আনার পর ডাক্তারের চেক আপ করতে গিয়ে সব ক্ষত দৃশ্যমান হলো। পায়ের জখমটা সবচেয়ে বেশি ওর, সাদা ব্যান্ডেজ পেঁচানো পায়। আধারে বুক ভেঙে এলো। ইস, এটা কেন হলো? কেন চাঁদনিকে সবসময় সাথে সাথে রাখলো না? ও কি জবাব দেব চাচ্চুকে? চাঁদনিকেই বা কিভাবে স্বাভাবিক করবে? মেয়েটার মধ্যে যে সারা জীবনের ট্রমা ঢুকে গেল। চাঁদনির এই অবস্থা কখনো ভাবতেই পারেনি। চাঁদনিকে কখনো ওভাবে প্রেমিক প্রেমিকার মতো ভালোবাসা হয়নি ওর, বউয়ের মতো না হয়তো, তবে ভালোবেসেছিল চাঁদনিকে অন্যরকম ভাবে। সে ভালোবাসার কথা কখনো বলা হয়নি ওর।
স্বামী হিসেবে অধিকার দেখিয়েছে, ডিসিশন চাপিয়ে দিয়েছে, নিজ তাগিদে অনেক কষ্ট দিয়েছে ও চাঁদনিকে। কিন্তু অন্য কারো দেওয়া কষ্ট চাঁদনিকে সহ্য করতে হবে সেটা আধার মানতে পারে না। চাঁদনির হাতটা বেডের উপর নামিয়ে রাখলো আধার, তার উপর আলতো করে কপাল ঠেকালো, পাছে চাঁদনি ব্যথা না পায়। স্যালাইন চলছে, মাঝে মাঝে কেঁপে উঠছে। ঘুমের মধ্যে আতঙ্ক কমছে না ওর। আধার ভাঙা গলায় আওড়ালো, আই এম সরি চাঁদ, আই এম সরি। তুই জানিস আমি ভীষণ রকমের ভীতু, আমি খুব সাহসী দেখাই নিজেকে, আসলে আমি না। জানিস আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল হারিয়ে ফেলবো তোকে। তোকে হারিয়ে আমি কি করে থাকতাম বল? খুব কষ্ট দিয়েছে ওরা তোকে। আমি আর একটু দেরি করে পৌঁছালে কি হতো বলতো? আমি কি করে মানতাম, কি করে সহ্য করতাম তোর অবস্থা? এটুকুই তো আমার হৃদয় খান খান করে দিচ্ছে। আই প্রমিস চাঁদনি, আমি প্রতিশোধ নেব। যা তোকে কষ্ট দিয়েছে, তোর সম্মান হানি করেছে, তোকে সমাজের চোখে প্রশ্নবিদ্ধ করেছে, আমি কাউকে ছাড়বো না। কথা দিচ্ছি তোকে, যতটা কষ্ট ওরা তোকে দিয়েছে তার চেয়ে বেশি যন্ত্রণা আমি ওদের ফিরিয়ে দেব। আধারের চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল চাঁদনির হাতের উপর। টানা 6 ঘন্টা সেন্সলেস থাকার পর চাঁদনির চোখ মেলল। কোথায় আছে, ওর অবস্থান কোথায়, কিছুই বুঝে উঠতে পারল না চাঁদনি। চোখ জ্বলছে, গলা ব্যথা, শরীর অসংখ্য ব্যথা টের পাচ্ছ, সাথে টের পাচ্ছ কথা বলতে পারছে না। গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না ওর। একটা সাদা বিছানায় শুয়ে আছো, রুমে মৃদু আলো জ্বলছে। সে নরম আলোতেও চাঁদনির চোখ খুলতে বড্ড বেগ পোহাতে হলো। কেবিনে কেউ নেই, শরীরে আধারে দেওয়া সেই গাউনটা নেই, তার বদলে একটা সাদা সীতা নীল রঙের পোশাক। হসপিটালে পরনে থাকা এই পোশাকটা। আচ্ছা, ওকে এখন হসপিটালে? চাঁদনি মনে করার চেষ্টা করলো। মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মস্তিষ্কে গিয়ে হিট করল। চাঁদনি মাথা উঁচিয়ে পায়ের দিকে তাকালো। ওর পায়ে সাদা ব্যান্ডেজ করা, ঘাড়ে হাত জোড়ে অসংখ্য দাগ। শরীর অন্যান্য জায়গায়ও হবে হয়তো। চাঁদনি দেখতে না পারলো না, চিনচিনে ব্যথাই অনুভব করতে পারছিল। চোয়াল ব্যথা, ঘাড়ও নাড়াতে পারছে না। হাতে ক্যানোলার স্ট্রিপ লাগানো, স্যালাইন প্রায় শেষের পথে। ও সেই চিৎকার মনে পড়ল। গলা বসে গেছে, ব্যথা পাচ্ছে, কিন্তু শব্দ করতে পারছে না। আচ্ছা, এখানে কে এনেছে ওকে? চাঁদনির মনে কেন পড়ছে না ওই বিভীষিকাময় মুহূর্তে কি ঘটেছিল? চাঁদনি অনেক জোর দিয়েও মনে করতে পারল না। কিসের জন্য আজ ওর এই অবস্থা? অন্যের ভালোবাসার মানুষকে বিয়ে করেছে সেটা, না ওর বোকামির মাসাল চুকিয়েছে কোনটা? বাইরে থেকে কারো পায়ের আওয়াজ স্পষ্ট হচ্ছে, কেউ আসছে এদিকে। চাঁদনি চঞ্চল দৃষ্টিতে তাকালো। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। চাঁদনির হয়েছে সেই অবস্থা। কোনো উলট পালট শব্দ কানে আসলো, ভয়ে সিটিয়ে যাচ্ছে মন। ওর জ্ঞান ফিরতে দেখে একজন নার্স এগিয়ে এলো ওর কাছে। চাঁদনির মাথায় হাত রাখতে ও দৃষ্টি ফিরিয়ে চাইলো। নার্স ডাক্তারকে ডাকলো। ডক্টর এসে ওর পাল চেক করে জিজ্ঞেস করলো, ঠিক লাগছে? কোথাও সমস্যা হচ্ছে? উত্তরে কিছু বলতে চাইলো চাঁদনি, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না ওর। প্রচণ্ড শখে ওর গলা দিয়ে শব্দ বের হওয়া বন্ধ হয়ে গেছে। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে সাইকোজেনেমিক মিউটিজম। প্রচণ্ড ভয় বা শখ পাওয়ার কারণে মানুষ সাময়িকভাবে কথা বলতে পারে না। চাঁদনি অসহায় দৃষ্টিতে তাকালো ডাক্তারের দিকে। ডাক্তার বুঝলো ওর অবস্থা, বলল, কথা বলতে পারছো না? চাঁদনি দুপাশে মাথা নাড়ে। উঠতে পারবে? চাঁদনি বেটে হাত ঠেকিয়ে উঠতে চাইলো, কিন্তু পারল না। একজন নার্স ওকে ধরে তুললো। চাঁদনি শক্ত করে চেপে ধরলো ওনার হাত। নার্স ওর পেটের পেছনে একটা বালিশ দিয়ে বসালো ওকে। স্টেটমেন্ট দিতে হবে তোমাকে। কি হয়েছিল তোমার সাথে? চাঁদি বলার চেষ্টা করেও পারল না। একটু পর সবাই এলো কেবিনে। চাঁদি চঞ্চল দৃষ্টিতে খুঁজলো কাউকে, পেল না। পরপর তটিনী, আমান, মাহাদি, রাবিব সবার দিকে তাকালো। রিহান আর সিয়ামও আছে, বৃষ্টি আর হাসনা নেই। ওরা হয়তো ওদের মা বাবার সাথে বাড়ি চলে গেছে। এত রাতে ওদের এখানে থাকার কথা না। আচ্ছা, এখন রাত কয়টা বাজে? তটিনী ওর কাছে এসে ওকে চেপে ধরলো। চাঁদনি জড়িয়ে ধরলো ওকে। তটিনী বলল, কিছু বলো চাঁদনি, কি হয়েছিল তোমার সাথে? চাঁদনি উত্তর দিতে পারে না। ওর চোখ দুটো সেই তখন থেকে একজনকে খুঁজে যাচ্ছে। সে নেই, কোথাও নেই। চাঁদনির একমাত্র সাহারা কোথাও নেই। ঢাকা শহরে ওর একমাত্র আশ্রয়, যাকে সে সময়ে পাগলের মতো ডাকছিল চাঁদনি। ডাক্তার একটা লেখার প্যাড আর কলম এগিয়ে দিল চাঁদনির দিকে, বলল, সাময়িকভাবে কিছুক্ষণ কথা বলতে পারবে না? এটা নর্মাল, লিখে দাও। পুলিশ স্টেটমেন্ট খুঁজছে তোমার। চাঁদনি সাদা কাগজের দিকে অবুঝের মতো তাকিয়ে থাকলো। কি লিখবে ও? কিভাবে লেখা শুরু করবে? ওর হাত চলছে না। লিখতেই তো ভুলে গেছে মনে হয়। এ পরিস্থিতিতে আধার ভাই কোথায়? কোথায় সে? চাঁদনিকে একা ফেলে চলে গেল? ভুল বুঝলো ওকে? ওদের উল্টাপাল্টা কথা বিশ্বাস করে নিল? চাঁদনি উত্তর পায় না। ও কিছু লিখতেও পারে না, জিজ্ঞেসও করতে পারে না আধারের কথা। সাদা প্যাডটা ডক্টরের দিকে এগিয়ে দিয়ে মাথা নিচু করে বসে থাকে ও। রেস্ট নাও,
সময় নাও একটু, খারাপ লাগছে, বুঝতে পারছি। কথা শেষ করে নার্সকে নিয়ে কেবিন থেকে চলে গেল ডক্টর। ভাই, সুহাসের ডাকে রাত পেছনে ফিরল। সুহাস দাঁড়িয়ে আছে। ও পুলিশ স্টেশন থেকে এসেছে। রাত প্রশ্ন করল। ওদিকের খবর কি? রিক আর তার দুজন সঙ্গীকে অ্যারেস্ট করেছে পুলিশ। ভালোভাবে খাতির করতে বলেছে তো? তার বলতে পুরো রাত জামাই আদর হবে। ভালো, আধমরা হয়ে গেলে ট্রিটমেন্ট করিয়ে আবার মারতে বলবে, থামাথামি নাই। রিকের বাবা অনেক পাওয়ারফুল ভাই, সকালের মধ্যে ছাড়িয়ে নেবে ওকে। রাত শব্দ করে হাসলো পরক্ষণে, ক্ষুব্ধ স্বরে বলল। আমার থেকে বেশি পাওয়ার নিয়ে এখানে কেউ অ্যাক্সিস্ট করে না, আমার নিজের বাপও না। আমিও দেখি কিভাবে ছাড়াই। এই কেস ডিসমিস হবে না সুহাস। শ্যামাঙ্গিনীকে কষ্ট দেওয়া একটা মানুষকেও আমি ছাড়ব না, এর শেষ পর্যন্ত দেখবো আমি। সুহাস কিছুক্ষণ চুপ থাকলো। একটু পর মিনমিন করে বলল। আপনি সাবিয়া ম্যামকে কি করে শাস্তি দেবেন ভাই? সে কিন্তু এখানে পরোক্ষভাবে জড়িয়ে আছে। রাত তাকালো সুহাসের দিকে, কপালে পুরো ভাঁজ ফেলে বলল। তোমার কি মনে হয় আমি ওকে শাস্তি দিতে পারবো না? আমার বোন বলে পার পেয়ে যাবে? তা না, কিন্তু আপনার সৎমা। চুপ! রাত কথা কেড়ে নিল ওর মুখ থেকে, ক্ষোভে চিবিয়ে চিবিয়ে বলল। তাকে আমি সৎমা তো দূর, মানুষই ভাবি না। মা শব্দটা ওনার কাছে গিয়ে অপমানিত হয়। শব্দটা এত সস্তা না যে যার তার জন্য ব্যবহার করবে। সাবিহার ব্যাপার আমি পরে দেখছি, আগে এদের ব্যাপারটা শেষ করি। রাত পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে নিজের কক্ষে, কাঁচ দেওয়ালের সামনে। নির্নিমেষ তাকিয়ে আছে চাঁদের দিকে। সুহাস জানে রাত জ্যোৎস্না রাত খুব অপছন্দ করে, তেমন একটা ঘর থেকে বের হয় না এই রাতে। আজও জ্যোৎস্নার আলো গায়ে মেখে দাঁড়িয়ে আছে। সুহাস গেল না ওকে ছেড়ে। রাত দেখাচ্ছে না, তোর মন খারাপ, অসম্ভব খারাপ। একমাত্র মন খারাপ হলেই ও বেলকনিতে এভাবে উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। চাঁদনি কেমন আছে? হসপিটাল থেকে খবর এসেছে, জ্ঞান ফিরেছে তার। হুম। চাঁদনিকে দেখতে যাবেন ভাই? কেউ না? না। এত কিছু যে করেছেন তার জন্য। অন্য মেয়ে হলেও করতাম, করতাম না? বলো তুমি, এই চিনেছ আমাকে? অন্য মেয়ে হলে তার নূপুর আপুলি পাঞ্জাবির পকেটে রেখে দিতেন না? তার একটা ছেঁড়া ওড়না নিজের আলমারিতে ভাঁজ করে রাখতেন না? হসপিটালের সামনে বারবার গিয়েও ফিরে আসতেন না? অন্য কারো চিন্তায় টানা 4 ঘন্টা আপনি বেলকনিতে দাঁড়িয়ে থাকতেন না? এই 6 ঘন্টায় আপনি 20 বার হসপিটালের সামনে গিয়ে ফিরে এসেছেন, শুধু দেখতে যেতে পারলেন না অন্যের বউ বলে। সুহাস অপেক্ষা করলো রাতের উত্তরের জন্য। রাত বলল না কিছু। ওর সামনে পিঠ করে দাঁড়িয়ে থাকলো, গম্ভীর স্বরে বলল। ও এখন খুব ডিপ্রেসড থাকবে। আমি নিজেই ডিপ্রেশনের পেশেন্ট, কি কথা বলবো আমি ওর সাথে? সে সারাক্ষণ ডিপ্রেশনে কেন থাকে? সবসময় মুখ কালো করে বসে থাকে। জানা নেই আমার, জানার চেষ্টা করবো না। তার ডিপ্রেশনের কারণ জানার জন্য তার স্বামী আছে, আমি কে হই এসব জানার? ভাই, ভালোবাসেন ওকে? রাত কেমন করে যেন বলল। মায়া লাগে রে, খারাপ লাগে শুধু। ভালোবাসা শব্দটা খুব সস্তা মনে হয় ওর জন্য। সারাক্ষণ বিষণ্ণ হয়ে থাকা একটা মানুষ তার বিষণ্ণতা বাড়িয়ে দেওয়া কি খুব দরকার ছিল? মেয়েটাকে পুরো ট্রমাটাইজ করে দিল ওরা। মায়াটা কি ভালোবাসা না? আমার তো মনে হয় এটা ভালোবাসারও ঊর্ধ্বে। না, আবরার এমন নিচু না। সে অন্যের বউকে ভালোবাসার মতো জঘন্য কাজ করতে পারে না। আমি বরঞ্চ দূর থেকে তার ভালো থাকাটুকু চাইতে পারি, ভালোবাসতে পারি না। এটা পাপ। ভাই, আমার বোনটা এমন ছিল না সুহাস, এতটা নির্লজ্জ কখন থেকে হয়ে গেল ও? ওর মায়ের থেকে এসবের সাহস পাচ্ছে ও। ওকে দেখতে যাবেন ভাই? এত রাতে? আপনার মনের ছটফটানি কমে যাবে, নয়তো পুরো রাত ছটফট করবেন আপনি। 6 ঘন্টায় আপনি যে পরিমাণ ছটফট করেছেন, এতটা ব্যাকুল হতে আমি আপনাকে 6 বছরেও দেখিনি। ম্যাম অসুস্থ হলে এমন করেন আপনি? যাব, একবার দেখে আসলে কি সমস্যা হবে সুহাস? পাপ হবে সেটা? একবারেরই তো বলো। মানুষ তো একটা অচেনা অসুস্থ মানুষকেও একবার দেখে আসে, তাতে কি আমার আত্মমর্যাদা কমে যাবে? যাবে না ভাই? চলো তাহলে আমার সাথে। আমার বোনের অন্যায়ের মাসুল পিচ্চি একটা মেয়ে দিচ্ছে, তাকে দেখে আসি। রাত 3টা বাজে। রাত আর সুহাস বেরোলো হসপিটালের উদ্দেশ্য চাঁদনিকে এক নজর দেখা। রাতের গাড়িটা গেট দিয়ে বেরোনোর পর আধারে গাড়ি ঢুকলো এসান বাড়ির গেট দিয়ে। রাত হিসাব চোকাতে দেরি করলেও আধার কখনো মাসুল চোকাতে কার্পণ্য করে না। আধার যখন এসান বাড়িতে ঢুকলো তখন রাত 3:45। দাঁড়ানোকে আটকালো না। সাবিয়ার সাথে অনেকবারই দেখেছে ওকে। তার উপর এমন একটা ঘটনা ঘটলো যে এত রাতেও মানুষের আনাগোনা লেগে আছে এসান বাড়িতে। কেউ বাইরে যাচ্ছে, কেউ ভেতরে আসছে।
সাবিয়া বাগানে বসে আছে। ওদের বাগানটা অনেক বড়, সব সময় চেয়ার টেবিল এমনিতেই থাকে বসার জন্য। আজ অনুষ্ঠান হওয়ায় আরো বেশি আছে। এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছে নাও। কিছুক্ষণ চেয়ারে এসে বসেছে, কিছুক্ষণ উঠে পায়চারি করছে। ওর ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। একটু আগেই প্রেশারের ওষুধ খেয়েছে ও। ওর সব বন্ধুরা চাঁদনিকে দেখতে গেছে। তটিনী ওকে বলেছিল যেতে, কল করেও জানিয়েছে চাঁদনির জ্ঞান ফিরেছে, কিন্তু চাঁদনিকে দেখতে যাওয়ার সাহস হয়নি ওর। ওর বন্ধুরা সন্দেহ করছে ওকে। আমন তো অনেকবার বলেও ফেলেছে যেতে। তুই করেছিস এমন, তাই না? বন্ধুকে উস্কে দিয়েছিস। বাচ্চা মেয়েটার সাথে এমন না করলেও পারতি। তোর থেকে এটা আশা করিনি সাবিহা। আরে ভাই, সাবিয়া করেছেটা কি? ওরা সবাই ওকে ব্লেম করছে কেন? ও নিজেও তো সবার সাথেই গেল সেখানে, তাহলে ওর দোষটা কোথায়? কেন রিক ধরা পড়েছে বলে ওকে কালপিট বানিয়ে দেওয়া হচ্ছে? সাবিয়ার রাগ হয় চাঁদনির ওপর। মেয়েটা বয়স জানে কি না কে জানে। আধার যে প্রথমে ওকে সহ্যই করতে পারতো না, সে এখন চাঁদনিকে ছাড়া কিছুই বোঝে না। ইভেন ওর বন্ধুরা পর্যন্ত মেয়েটার পক্ষ নিচ্ছে, সাবিয়াকে কালপিট বানাচ্ছে। সাবিয়ার এত বছরে বন্ধুত্বের চেয়ে ওই মেয়েটা বেড়ে গেছে সবার কাছে। ওর বড় ভাই পর্যন্ত মেয়েটার জন্য চিন্তা করছে। সাবধান বাণী ছুটছে ওকে। যেখানে আবরার কখনো চোখ রাঙে কথা পর্যন্ত বলেনি ওর সাথে, সেখানে সাবিয়াকে বলছে ওকে শাস্তি পেতে হবে শুধু ওই মেয়েটার জন্য। রিক যা করেছে একদম ভালো করেছে। এতক্ষণ ওর রিকের উপর রাগ হচ্ছিল, কেন একটা মেয়ের ইজ্জতে হাত দিল। এখন মনে হচ্ছে না এই টাইপের মেয়েগুলোর সাথে এমনই করা উচিত। এরা আরেকজনের প্রিয় মানুষকে কেড়ে নিয়ে নিজের দল ভারী করে। আর কি কি কারবে ওই মেয়েটা? প্রিয় মানুষ, কোচের বন্ধু বান্ধব, এমনকি নিজের বড় ভাইকে পর্যন্ত ওর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। সাবিয়া লম্বা করে শ্বাস নিল। আর একটু হলে হার্ট অ্যাটাক করবেও। এমনিতেই বুকে ব্যথা উঠে গেছে, প্রেশার ওষুধ কাজ করছে না হয়তো। পানি খেতে খেতে পেটে পুকুর বানিয়ে ফেলেছে সাবিয়া, তবু গলা শুকিয়ে যাচ্ছে ওর বারংবার। এতটা চিন্তায় কখনো পড়েছে কি না ও মনে পড়ে না। আধার ওকে ভুল বুঝবে, চাঁদনির অবস্থার জন্য দায়ী করবে ওকে, আর্গুমেন্ট করবে ওর সাথে। রাত নিজ দায়িত্বে রিক আর ওর দুই বন্ধুকে পুলিশে দিয়েছে। ওদের অবস্থা কি হবে সাবিয়া ভাবতে পারছে না। রাত যখন দায়িত্ব নিয়েছে তখন ওদের অবস্থা বেহাল করে ছাড়বেও। মামলার উপর মামলা হবে ওদের উপর। যদুশিকের আড়ালে কাটবে সারা জীবন। যদিও রাত এখনো ওকে কিছু করেনি, তবু নিশ্চিত হতে পারছে না। বোন বলে ছাড় পাবে না ও। রাতের বিচার সবার জন্য সমান। রিক যেমন শাস্তি পাচ্ছে সাবিয়াও পাবে, এতে চিন্তা নেই ওর। ও শাস্তি মেনে নিতে সদা প্রস্তুত। ভুল করেছে যখন শাস্তি তো পেতেই হবে, কিন্তু বন্ধুত্ব ভেঙে যাওয়ার মতো শাস্তি কি করে সহ্য করবে সাবিহা? এত বছরের বন্ধুত্ব ওর একটা ঠুনকো ভুলে ভেঙে যাবে, যেখানে ও সরাসরি জড়িতও ছিল না। ইস, এত বড় ভুল কিভাবে যে হয়ে গেল ওর দ্বারা। সাবিয়া নিজের কপালে হাত রাখলো। তখনই আধার এলো ওর কাছে। ভূত দেখার মতো চমকালো সাবিয়া। এত রাতে আধার এখানে? ও কি হ্যালুসিনেশনে ভুগছে? ভয় ছুটে মাথা খারাপ হয়ে গেছে ওর। আধার এত রাতে চাঁদনিকে ফেলে এখানে আসবে, তা কি হয়? সাবিয়া অস্থির আতঙ্কিত দৃষ্টিকে দেখলো আধারকে, অথচ আধারের দৃষ্টি নিষ্প্রভ স্থির। কোনো চঞ্চলতা নেই সে দৃষ্টিতে। অথচ সাবিয়া দেখার সবচেয়ে চঞ্চল একটা মানুষ আধার, যার চোখের দৃষ্টিতে সবসময় চঞ্চলতা থাকে। সে মানুষটার চোখের নিস্তেজ ভাব সাবিয়ার হজম হলো না। সাবিয়া লম্বা শ্বাস নিয়ে সাহস সঞ্চার করলো নিজের ভেতর। আধার যাই প্রশ্ন করুক ও সবকিছুর উত্তর না দেবে, সবকিছু অস্বীকার করবে ও। রিক মারা খাক, ওকে ওর বন্ধুত্ব বাঁচাতে হবে। সাবিয়া বিক্ষিপ্ত শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে গেল আধারের কাছে। ধরফরিয়ে বলল, অন্ধকার, চাঁদনি কেমন আছে? ডক্টর কি বলেছে রে? আধার উত্তর দিল না। সাবিয়া অপেক্ষাও করলো না জবাবের, নিজের মতো সাফাই দিয়ে বলল, জানিস, আমার রাবিব, মাহাদি, টটিনি আমাকে ভুল বুঝছে। আমি নাকি পরোক্ষভাবে দায়ী চাঁদনির এই অবস্থার জন্য। রিক আমার বন্ধু, আমি ওকে এসব করতে বলেছি, ওরা আমাকে বিশ্বাস করছে না। তুই বল, আমি এমন করতে পারি? তুই আমাকে চিনিস না অন্ধকার? আমি কি এত খারাপ? এই তুই বল, বল, আমাকে বিশ্বাস করিস? আধার এবারে উত্তর দিল না। ও শুধু পাথর হয়ে দেখলো সাবিয়াকে। সাবিয়া বিহব্বল দৃষ্টিতে দেখে ওকে। আধারকে ঘৃণার চোখে দেখছে ওকে। আধার ওকে ঘৃণা করতে পারে? পারে না। আধার সাবিয়াকে ঘৃণা করতে পারে না, কখনো না। ও ভুল দেখছে। আধারের চোখের ভাষাও বুঝতে পারছে না। সাবিয়ার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। বুকের ঢিপঢিপানি বেড়ে যাচ্ছে ক্রমান্বয়ে। কিছু বল, কিছু তো বল। বল যে আমি করিনি এসব, আমি দায়ী না, আমি এমন নিচু একটা কাজ করতে পারি না। আধারের জবাব পায় না সাবিয়া। ও ভাঙা গলায় বলল, এই দোস্ত অন্ধকার, বল না, প্লিজ বল। আমাকে বিশ্বাস করিস না তুই? আমি এমন করতে পারি? তুই আমাকে বিশ্বাস না করলে কে করবে? সব সময় তো আমাকে বিশ্বাস করে এলি। বলেছিলি না পুরো দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেলেও আমাকে বিশ্বাস করবি তুই? আজ কি হলো অন্ধকার? কি এমন কেন করলি? কি করেছি আমি? বল কি করেছি?
আমার দোষ কোথায়? আমি বলেছি রিককে এসব করতে। বলিসনি? ওর কি শত্রুতা থাকতে পারে চাঁদনির সাথে? কিসের এত আক্রোশ যে মেয়েটাকে সারা জীবন ট্রমায় ফেলে দিল ও? জানি না আমি, আমার জানা নেই। তুই বলিসনি রিককে? বলিসনি তুই? আমি কিচ্ছু বলিনি অন্ধকার, বিশ্বাস কর আমাকে তুই। আধা শ্লেষাত্মক হাসল, অগোছালো স্বরে বলল। হ্যাঁ, বিশ্বাস? তুই জানিস সাবিহা, চাঁদনি এই ইনসিডেন্টের পর কতটা ট্রমাটাইজ হয়ে যাবে? প্রতিটা মুহূর্ত ট্রমায় কাটবে ওর। তুই ভাবতে পারছিস আমি বা তোর ভাই আর একটু দেরি করে গেলে কি হতো ওর সাথে? ও অনেক কষ্ট পেয়েছে রে, অনেক কষ্ট হয়েছে ওর। ওর পুরো শরীরে অসংখ্য জখম দেখে এসেছি আমি। ওর জ্ঞান ফেরার পর আমি বোধহয় ওর চোখে চোখ রাখতে পারতাম না। আমার জন্যই তো হলো এসব, তাই না? দোষ করেছি আমি, রিককে বন্ধু বানিয়েছি আমি, রিকের সাথে শত্রুতাও আমার সাথে। অথচ সাফার করছে মেয়েটা। কেন করছে? আমার জন্য? আমার অপরাধের ফল ও কেন পাবে? আমি এখানে উত্তর জানতে এসেছি। আর কেন এসেছি জানিস? হিসেব চাইতে। ঠিক কোন কারণে মেয়েটার উপর এতটা আক্রোশ তুললি তুই? সাবিয়া টলমলে দৃষ্টিতে তাকালো আধারের দিকে। ও অনেকক্ষণ ধরে চোখের জল আটকে রেখেছে। আজের চোখের জল আধারকে টলাতে পারছে না, নয়তো আধার এত নিস্তেজ নির্লিপ্ত দাঁড়িয়ে থাকতে পারত না। সাবিয়া খুব করে চাচ্ছে আধারকে বিশ্বাস করাতে ও এটা করেনি। এত হীন জঘন্য একটা কাজ, একটা মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, আর যাই হোক সাবিয়ার পক্ষে সম্ভব না। ওই বাস্টারটা কই? কোথায় ও? ওই হারামের সব হারামি ফোনা বের করবো আমি। ওকে ঠিক মতো মারতে পারিনি আমি, বুঝেছিস? চাঁদনির অবস্থা দেখে অন্যদিকে কোনো খেয়াল ছিল না। খুবই হ্যাডামোর, তাই না? তোর তো আবার খুব ক্লোজ। এত সাহস তুই ওকে দিয়েছিস? তুই বলেছিস ওকে এসব করতে, তাই না? আক্রোশে চেঁচালো আধার। খুব শক্ত করে সাবিয়া দুবাহু চেপে ধরল। সাবিয়ার মুখ দিয়ে কথা বের হয় না। ও ভেজা চোখে তাকিয়ে থাকে আধারের দিকে। আধার খুব শক্ত করে ধরেছে ওকে, সকল আক্রোশ ঠেলে দিয়েছে হাতে। সাবিয়ার ব্যথা অনুভূত হলো না। ও কান্নার চোটে কিছু বলতে পারছে না। ও আধারের চোখের দিকে তাকাতে পারছে না। ওই চোখে যে রাগ, ক্ষোভ, অসহায়ত্ব, দুঃখ আছে তা শেষ করে দিচ্ছে সাবিয়াকে। আধার হুটহাট রেগে যাওয়া মানুষ। রাগ ওর নাকের ডগায় থাকে সবসময়। একটা সিম্পল বিষয় নিয়েও কিভাবে বাজে রিয়েক্ট করা যায় সেটা আধারকে না দেখে বুঝেছে সাবিয়া। কিন্তু সাবিয়াটা বলতে পারে ও কখনো এত রাগতে দেখেনি আধারকে। এতটা রাগ কখনো উপলব্ধি হয়নি তার। সাবিয়া নিজেরও রাগ হলো, খুব অকস্মাৎ ক্ষোভ জন্মালো চাঁদনির উপর। সেটা উগরাতে সাবিয়া বিমূঢ় স্বরে বলল। হ্যাঁ দিয়েছি, কি করবি তুই? আধার অবাক দৃষ্টিতে তাকালো সাবিয়ার দিকে। যে শক্ত বাদনে সাবিয়ার ভাব আঁকড়ে ধরেছিল আধার, তার ঢিলে পড়তে শুরু করলো। এই না মেয়েটা সাফাই দিচ্ছিল, নিজেকে নিয়ে কাঁদছিল, অথচ এখন কত শক্ত গলায় অবলীলায় বলে দিচ্ছে এটাও করেছে। সাবিহা, কি মারবি আমাকে? শাস্তি দিবি? হিসেব চাইতে এসেছিস তাই না? যা, স্বীকার করলাম যে আমি করেছি। কি করবি তুই বল? আমিই বলেছি রিককে চাঁদনির এমন অবস্থা করতে যাতে তুই কখনো ওর দিকে ফিরেও না তাকাস। হ্যাঁ, আমি এসব করতে বলিনি, কিন্তু আমি সায় দিয়েছি। আধারের মুখ দিয়ে কথা বের হলো না। সাবি এভাবে মুখের উপর হ্যাঁ বলে দিবে আধারের আইডিয়া ছিল না। এত কঠিন একটা কথা কি অবলীলায় বলে দিল মেয়েটা। আধার চিনতে পারে না সাবিয়াকে। যে সাবিয়া ওর বেস্ট ফ্রেন্ড ছিল, সে সাবিয়াকে অনেক অমায়িক নরম একটা মানুষ ছিল। এত জঘন্য সে সাবিয়া কখনোই হতে পারত না। আধারে সাবিয়াকে চিনতে পারছে না। সাবিয়ার কটর বেয়ে অশ্রু গড়ায়। ও ভেজা চোখে আধারের দিকে তাকিয়ে বলল, আমি তোকে ভালোবাসি রে অন্ধকার, অনেক ভালোবাসি আমি তোকে, বিশ্বাস কর। অনেক চেষ্টা করেছি তোকে ভোলার, বারবার নিজেকে বুঝিয়েছি তুই বিবাহিত, তোর বউ আছে। আমার জন্য কি ছেলের অভাব হবে যে আমি একটা বিবাহিত ছেলেকে বিয়ে করব? তার দ্বিতীয় অপশন হলো আমি। 2 সেকেন্ড পরেই সব ভুলে যেতাম। কেমন যে লাগতো আমার তোর জন্য। ইস, কেন যে আমি তোকে বন্ধুর চেয়েও বেশি কিছু ভেবে ফেললাম? কেন আমি তোকে এতটা ভালোবেসে ফেললাম যে আমার ঠিক ভুল বাজ বিচার করার মতো পরিস্থিতি রইল না? আমি চাইলাম তুই চাঁদনি থেকে দূরে সরে যা, আমাকে নিজের না কর, কিন্তু চাঁদনিও তোর হয়ে না থাকুক। আমি অন্য মেয়ের পাশে তোকে মানতে পারছিলাম না, কিন্তু আমি বলিনি রিককে এসব করতে। ও শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য আমাকে টোপ হিসেবে ব্যবহার করলো। এটা তোর কেমন ভালোবাসা সাবিহা? ভালোবাসার মানুষের সাথে এমন করা যায়? ভালোবাসার মানুষের কাছের জনকে এতটা কষ্ট দেয়া যায়? তোর ভালোবাসার ধরনটা আমি বুঝতে পারছি না। এই, তুই জানতিস না চাঁদনি আমার কতটা কাছের ছিল? তুই নাকি আমাকে বুঝিস? তাহলে তুই এটা কেন বুঝলি না? আল্লাহ না করুক চাঁদনির সাথে যদি এমন কখনো হতো, আমি চাঁদনিকে ছাড়তাম না,
কখনো না। ও আমাকে ছেড়ে দিতে চাইতে পারে, কিন্তু আমি ছাড়বো না। তুই জানিস না, আমি আমার প্রিয় মানুষগুলোকে ছাড়ি না। যারা একবার আমার জীবনের সাথে জুড়ে যায় তাদের ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব হয় না, জানিস না তুই? উল্টো আমি চাঁদনির চোখে নিচে নেমে যেতাম। আমি ওর সাথে দৃষ্টি মেলাতে পারতাম না। এইভাবে আমার বন্ধুত্বের প্রতিদান ওকে দিতে হচ্ছে। তুই আমাকে এই চিনলি সাবিহা? সাবিহা মাথা তুলতে পারে না, ও মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। আধার ছেড়ে দেয় ওর হাত, দুপা পিছিয়ে যায় সাবিহা। আধারের চোখে পানি টলমল করছে। বিশ্বাস ভাঙল ওর। সাবিহা ওর বিশ্বাস ভেঙে দিল। ওর খুব সুন্দর একটা বন্ধুত্ব শেষ করে দিল। ওর খুব প্রিয় একটা মানুষের সাথে অন্যায় করলো, ভেঙে দিল তাকে। মিথ্যা না, কিন্তু আধার কোনো না কোনো একদিন ওকে সত্যিই ভালোবেসেছিল। সেটা বন্ধু হিসেবে হোক বা ওর জীবনে আসা প্রথম নারী হিসেবে হোক। সাবিহা চোখ তুলে তাকালো। আধারের অস্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে, কিচ্ছু বলতে চাচ্ছে কিন্তু বলে উঠতে পারছে না। ঢোক গিলে সংবরণ করছে সে বাক্যকে। সাবিহা বলল, অন্ধকার, শাস্তি দিতে এসেছিস না? দে, যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। বন্ধুত্ব তোর ঠুনকো হতে পারে, তুই আমাকে খুব বাজেভাবে আঘাত করতে পারিস, কিন্তু আমার দ্বারা সেটা হয়ে উঠবে না রে। তোর একটু ব্রেক চাওয়াতে আমি রেগে মেগে গ্রামে চলে গিয়েছিলাম বিয়ে করতে। আমার ভালোবাসায় কমতি ছিল না, কিন্তু আমার বন্ধুত্ব তোর মতো নড়বড়ে ছিল না। আমি জানি না চাঁদনি কখন আমাকে মাফ করবে কিনা, কিন্তু আমি তোকে মাফ করে দিলাম। তোর সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ। আজকের পর থেকে না আমি তোকে চিনি, না তুই আমাকে চিনিস। সাবিহা বিদ্যুৎ স্পৃষ্ট হলো যেন। আধার এত বড় কথা বলে দিল, একটু বাদল না ওর। ওর 6 বছরের বন্ধুত্বকেই অবল্লায় শেষ করে দিল। সাবিহা দ্রুত আধারের শার্টের হাতা চেপে ধরল। ও আধারের হাত ধরা ছেড়ে দিয়েছে অনেকদিন আগে, যখন তখন চেপে ধরলেও এখন খুব আত্মসম্মানে লাগে। আধার, নো প্লিজ, এমন করিস না। এত বড় শাস্তি দিবি না। বন্ধুত্ব ভাঙার মতো অপরাধ আমি করিনি। আধার ছাড়িয়ে নিল ওর হাত, স্থির স্বরে বলল, তোর প্রতি আমার ভালোবাসায় কমতি থেকে গেলেও বন্ধুত্বটুকু বাঁকা ছিল, জানিস? এজন্য হয়তো তুই কষ্ট পাবি, এমন কিছু করা সম্ভব হলো না আমার পক্ষে। বন্ধুত্বটুকু তোলা থাকলো, এবার সৎভাবে ভালোবাসার পালা। তোর বন্ধুত্ব রক্ষা করতে করতে আমি একটা মেয়ের প্রতি ভালোবাসা উপলব্ধির সুযোগই পেলাম না। ভালো বন্ধু তো অনেক হলাম, এবার না হয় ভালো স্বামীর দায়িত্ব পালন করি। চাঁদনি, এখন কেমন লাগছে তোমার? তটিনীর প্রশ্নে চাঁদনি দরজা থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। কেবিনে শুধু ও আর তটিনী, বাকিরা বাড়ি চলে গেছে। শুধু তটিনী ছিল চাঁদনির পাশে। ওই সবাইকে জোর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। চাঁদনি বসে আছে। তটিনী কথা বলছিল ওর সাথে। পার্টিতে কি হলো, কি করে চাঁদনি ওদের পাশ ছেড়ে রিকের কবলে পড়লো। ও তো সারাক্ষণ ওর বন্ধুদের সাথেই ছিল। চাঁদনি উত্তর দিতে পারেনি। ও এখনো কথা বলতে পারছে না। ও বারংবার চোখ ফিরিয়ে দরজার দিকে তাকাচ্ছে। একটু পর পর এক দৃষ্টিতে তাকিয়ে থাকছে দরজার দিকে। জ্ঞান ফেরার পর যখন থেকে চাঁদনি একটু স্টেবল হলো, তখন থেকে ও চেয়ে আছে দরজার পানে। কেবিনের দরজাটা বন্ধ। আধার এখনো হাসছে না। চাঁদনি অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেছে। ওর তবুও প্রতিক্ষণে মনে হচ্ছে এক্ষুনি বোধহয় দরজায় টোকা পড়বে। আধার ওকে ডাকতে ডাকতে আসবে, বকবে ওকে কেন এত বড় একটা বোকামি করলো, কিন্তু সে আসছে না। চাঁদনি লম্বা শ্বাস ফেললো। তটিনী বুঝলো ওর ছটফটানি। অনেকক্ষণ ধরে ছটফট করছে মেয়েটা। চঞ্চল দৃষ্টিতে বারবার দরজার দিকে তাকাচ্ছে। আধারটার সময় কোথায় চলে গেল কে জানে। ছেলেটা হুট করেই গায়েব হয়ে গেল। চাঁদের তো মনে হতে পারে যে আধার ওকে ভুল বুঝলো। মেয়েটা কেমন মুখ কালো করে বসে আছে, আসলে তেমন না। চাঁদনি দেখেনি আধারের পাগলামি। চাঁদনি যখন চোখ মেলছিল না তখন কি অবস্থা হয়েছিল আধারের, চাঁদনি দেখেনি। তটিনী ওকে প্রথমবার কাঁদতে দেখেছে, এতটা পাগলামি করতে দেখেছে। বারবার কিভাবে ডাকছিল চাঁদনিকে, কতটা ভয় ছিল, এসব তো চাঁদনি জানে না। তটিনী জানায়নি ওকে। অন্তত ওর জ্ঞান ফেরার পর আধারকে দেখতে পাওয়া উচিত ছিল ওর। চাঁদনি দেখতে পায়নি। তটিনী বলল, আধার চলে আসবে চাঁদনি, মন খারাপ করো না। চাঁদনি তাকালো তটিনীর দিকে। ডানে বেয়ে মাথা নাড়িয়ে বোঝালো ও আধারে অপেক্ষা করছে না। তটিনী হাসলো। কিছু বলতে যাবে তার আগেই দরজায় টোকা পড়লো। তটিনী উঠে দাঁড়িয়ে বলল, এসেছে হয়তো। চাঁদনি উদ্গ্রীব দৃষ্টিতে তাকালো দরজা দিকে। তটিনী দরজা খুলতে রাত প্রবেশ করলো কেবিনে। তটিনী চমকালো। তার চেয়ে বেশি অবাক হলো চাঁদনি। রাত একা এসেছে, সুহাসকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে। চাঁদনি বড় বড় চোখ করে তাকিয়ে থাকে ওদের দিকে। দুজন মানুষের অদ্ভুত দৃষ্টিতে রাত হকচকিয়ে যায়। নিজেকে ধাতস্থ করে বলে, এক্সকিউজ মি, ভুল টাইমে এসে পড়লাম। এত রাতে ভাইয়া? আমি তো সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আসলে আমার কালকে চট্টগ্রাম চলে যেতে হবে, আসার সময় পাবো না, তাই ভাবলাম রাত হলেও একটু দেখে যাই। আফটার অল আমাদের উইক সিকিউরিটির কারণেই চাঁদনি এতটা বিপদে পড়েছে। ঢাহা মিথ্যে কথা।
চট্টগ্রামে যাওয়ার কোনো কথা রাতের ছিল না। তটিনীকে বলার জন্য ছটফট কোনো এক্সকিউজ সাজাতে পারেনি। তটিনী সূক্ষ্ম স্বরে বলল। চাঁদনি কথা বলতে পারছে না। রাত তাকালো চাঁদনির দিকে, অন্যদিকে তাকিয়ে আছে মুখ কালো করে। রাত ক্ষীণ স্বরে বলল। সমস্যা নেই, আমি কয়েকটা কথা বললেই চলে যাব। আপনি কথা বলুন, আমি আছি বাইরে। তটিনী বেরিয়ে গেল। রাত ধীর পেয়ে গেল চাঁদনির পেটের দিকে। ওর পাশে একটা টুল টেনে বসলো। চাঁদনি মাথা নিচু করে বসলো। ও কারো দিকে তাকাতে পারছে না। লজ্জা হচ্ছে ওর। ওর খুব কান্না পাচ্ছে। বুকে এক পাহাড় সম কষ্ট চেপে বসেছে। সে সব কান্না করে উগড়ানো দরকার। তটিনী সারাক্ষণ ওর পাশে বসে থাকাই পারেনি। আধার না আসা পর্যন্ত কাঁদতে পারছে না। কান্না করার কারো বুক দরকার ওর, যাকে আঁকড়ে ধরে দুঃখগুলো বের করতে পারবে। সে আসছে না। চাঁদনি কাঁদতেও পারছে না। আধারেরও প্রায় শেষ রাতের দিকে বড্ড তড়িঘড়িয়ে করে এলেও কেবিনের সামনে এসে বুঝলো ও আসতে দেরি করে ফেলেছে। রাত বসে আছে চাঁদনির সামনে, কিছু একটা বলছে হয়তো ওকে। আধারের দিক থেকে রাতের পিঠ দৃশ্যমান। চাঁদনিকে খুব একটা ভালো করে দেখতে পারলো না ও রাতের জন্য। আধার কেবিনে ঢুকলো না, দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। চাঁদনির সাথে রাতের কথা বলা দৃশ্যটা ওই সময় রিকের সাথে চাঁদনিকে পাওয়ার দৃশ্যের চাইতেও বিশ্রী ঠেকলো আধারের কাছে।